দর্শক, এবার মূল আলোচনায় ফিরব। তবে দর্শক, আপনারাও চাইলে আমাদের সাথে যোগ দিতে পারেন, জানাতে পারেন আপনাদের মতামত কিংবা প্রশ্ন, যে স্ক্রিনে দেখানো এই নম্বরে কল করে। রফিক ভাই, জানতে চাই, কালকের ম্যাচটা নিশ্চয়ই দেখেছেন, কেমন দেখলেন, কতটা প্রশান্তি পেয়েছেন আসলে ম্যাচটা দেখে? অবশ্যই, কারণ কি আমাদের পুরো দেশটি দেখেন আপনার খেলাটা ফলো করেছে এবং ম্যাচটা যেন একটা উপভোগ করেছে, যে জিততেছি অস্ট্রেলিয়ার মাটিতে। সত্যি কথা কি একটা ভেরি ডিফিকাল্ট যে ওদের মাঠে যেয়ে খেলা আর জিতাটা। তো এটা বাংলাদেশ কিন্তু একটা প্রমাণ দিয়ে দিল যে হ্যাঁ, আমরা কিন্তু অত পিছিয়ে নাই তোমাদের থেকে। তা আলহামদুলিল্লাহ, আমি মনে করি সারা যেসব দেশগুলো আপনার টেস্ট ম্যাচ খেলে এদের কিন্তু একটা নক করে দিল বাংলাদেশ। তা আমি মনে করি এটা ভবিষ্যতের জন্য বাংলাদেশের জন্য ভালো হলো, একটা ভালো স্টেটমেন্ট দিল। এবং একই সাথে আমরা যেটা বলছিলাম যে সেই 2003 সালের পর, মানে আপনাদের সেই যুগের পর দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়া বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। আপনার কাছে মনে হয় কিনা যে এই জয়টার মাধ্যমে অন্তত এই বড় দলগুলোর সাথে নিয়মিত বাংলাদেশ টেস্ট খেলতে পারবে? এবং পাশাপাশি এর আগে যখন আপনাদের ওই সময়টাতে খেলা পড়েছিল ডারউইন, কিংবা এর আগে আপনারা কেয়ান্সে খেলেছিলেন, এবারের শেষ টেস্টটাও আমরা জানি যে সেটা হতে যাচ্ছে ম্যাকেইয়ে, গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়। বড় দলগুলোর সাথে যখন খেলে অস্ট্রেলিয়া, আমরা লক্ষ্য করেছি যে মেলবোর্নে খেলা হয়, সিডনিতে খেলা হয়, ব্রিসবেন, অ্যাডিলেড, সেই মাঠগুলোতে আসলে বাংলাদেশের এখন পর্যন্ত কিন্তু খেলা হয়নি, যদিও 3টি টেস্ট খেলে ফেলেছে। দেখেন, আজকে যদি 23 বছর পিছনে চলে যান, 23 বছর পিছনের বাংলাদেশ টিমটা দেখেন কোথা ছিল, মাত্র আরম্ভ করেছে। আর তখনকার টিমটা দেখেন, অস্ট্রেলিয়া কি টিমটা ছিল, তারা কিন্তু বিশ্বকাপ 3টা চ্যাম্পিয়ন টিম এবং এই সেটটাই ছিল। কিন্তু এখন বাংলাদেশের নতুন টিম, অস্ট্রেলিয়াও কিন্তু নতুন টিম। বাট আমি মনে করি যে এই যে একটা কম্পিটিশনটা হচ্ছে, এটা কিন্তু দেখেন আবার কিছু জিনিস আবার দেখা, ইন্ডিয়া আমাদের দেশে আসার কথা আসতেছে না, করতেছেন। তাই আমি মনে করি যে এই যে অস্ট্রেলিয়ার সাথে একটা ম্যাচ জিত আর টেস্ট ম্যাচটা যে 4 দিনের খেলা শেষ করে, অবশ্যই কিন্তু ইন্ডিয়া এটা চিন্তাভাবনা করবে যে অস্ট্রেলিয়া 1 নম্বর টিমের মতো যদি বাংলাদেশে হারায়, অবশ্যই বাংলাদেশ কিন্তু এখন ওই পিছনে নেই। অবশ্যই বাংলাদেশ যে কোনো দেশের সাথে ফাইট করার মতো টিম হয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিং কিন্তু ভারতের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। ইনশাআল্লাহ হবে। আপনি দেখেন নেক্সট টেস্টটা হলে আরও ভালো হবে। বাট যখন দেখবেন অস্ট্রেলিয়া থেকে অন্য আরেক দেশের সিরিজ খেলবে, দেখা যায় আরও বেটার ক্রিকেট খেলবে। বিকজ এটা আমার অভিজ্ঞতাতে বলতেছি, আমরা কিন্তু অস্ট্রেলিয়াতে আসার পরে কিন্তু আমাদের কিছুদিন পরে কিন্তু পাকিস্তানের সিরিজ ছিল, যেটা মুলতানে আমরা খুব ক্লোজ জিতে, মানে হেরে গেলাম 2-3 মাসের মধ্যে। মুলতানে এই যে একটা বড় টিমের সাথে এসে যদি আরেকটা সিরিজ খেলে, দেখা যাচ্ছে যে ওই টিমের এফোর্টটা কিন্তু দেখা যায় ওদের চাঙ্গা থাকে, টিমটা অনেক কিছু দেয়। বাট এখন বাংলাদেশ যদি এসে আরেকটা সিরিজ খেলে, দেখবেন যে অনেক দুরন্ত ক্রিকেট খেলবে, যেটা বাংলাদেশে। আর সবচেয়ে বড় কি যেন টিমের ওয়ার্কটা এবং টিমের একটা ফ্যামিলি সবাই কিন্তু একটা চাঙ্গা ছিল যে হ্যাঁ, আমরা এটা জিতবো। মাঠের ভিতরে বোঝা যাচ্ছে। দেখেন আজকে এরা সবাই কিন্তু ওই 11 জন না, সবাই কিন্তু একটা আনন্দ করেছে এবং ম্যানেজমেন্ট ছিল যারা আরও ছিল, আমরা দেশবাসীও আনন্দ করেছি যে অস্ট্রেলিয়ার মাঠে জিতা যে এত সহজ না। তারপর ওরা এত বছর পর আমাদের ডেকেছে। তা আমি মনে করি যে এটা ICC রুলস করা উচিত যে যেসব টেস্ট কান্ট্রি আছে সবার সাথে সবার দেশে খেলবে। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের কিন্তু এই ধরনের বড় টিমগুলো কিন্তু আমাদের এইভাবে ছুঁড়ে ফেলে দেয়। এবং পাশাপাশি যে উইকেটের কথা বলছিলাম, যে আমরা কিন্তু বড় ভেন্যুগুলোতে এখনো পর্যন্ত খেলার সুযোগ আমাদের আসেনি। আসবে, দেখেন এখন তৈরি হবে। এখন দেখা যাচ্ছে ওরা দেখা যাচ্ছে এই মাঠে আমরা পারি নাই, নেক্সট যদি আবার কখনো সিরিজ খেলে দেখা যায় একটা বেটার মাঠে ওরা খেলতে যাবে, যেন ওদের পরিচিত মাঠ, এরকম হতে পারে। তা আমি মনে করি যে আপনি আরম্ভ করে দিলেন, তো আরম্ভ করে দিলে অটোমেটিক দেখবেন যে এটা শুরু হবে। তা আমি মনে করি যে বাংলাদেশ টিম যেরকম খেলেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। বাট আমি বলবো যে ওভারঅল বলবো যে প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু জিতার জন্য একটাই করেছে। আপনি দেখেন যেই টিমগুলো, আপনি দেখেন আমি বাংলাদেশে বলবো যে আমাদের টিমের ভিতরে এই যে টেস্ট ম্যাচটা জিতেছে মিনিমাম 3-4 জন কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের মতন প্লেয়ার ছিল। হ্যাঁ, এবং কিছুটা মধুর সমস্যা হচ্ছিল, যেরকম পারফর্ম করেছে। একটা ডিফিকাল্ট আসলে যদি বলি ডিসিশন ছিল যে আসলে কাকে রেখে কাকে দেওয়া যায়, বেশ রাইট। কারণ কি এই যে একটা কম্পিটিশন, এই কম্পিটিশন জন্য যে টিমটা এই ম্যান অফ দ্য ম্যাচ নিয়ে একটা টিমের কম্পিটিশন, তখনই কিন্তু এই টিমের রেজাল্ট ভালো হয়। বিকজ এখানে কম্পিটিশন নিজেকে ভিতরে হচ্ছে, তো অটোমেটিক কিন্তু একটা রেজাল্ট হয়। তা আমি মনে করি আলহামদুলিল্লাহ যে আমাদের দেশের প্লেয়াররা এই 4-3 জনের ভিতরে একটা ম্যান অফ দ্য ম্যাচে পাওয়ার জন্য একটা করতে সবাই হাঙ্গরি ছিল। তো এই এফোর্টটা যদি থাকে, তা আমি মনে করি ইনশাল্লাহ নেক্সট টেস্টে অনেক ভালো খেলবে। জি অবশ্যই। নেক্সট টেস্ট নিয়ে একটু কথাও বলতে চাই আপনার সাথে, যে বাংলাদেশের যে ধারাবাহিকতা অবশ্যই ধরে রাখতে হবে যদি নেক্সট টেস্টে ভালো করতে হয়। আমাদের সাথে কিন্তু দর্শক আছেন, দর্শক নাম পরিচয় জেনে আপনার মতামত কিংবা প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইকবাল,
নাগাইশ ব্রাহ্মণপাড়া কুমিল্লা থেকে বলছি, চ্যানেল 24 এর নিয়মিত একজন দর্শক। অসংখ্য আমার ধন্যবাদ প্রশ্ন- দর্শক আপনাকে। জি, আমার প্রশ্নটা হলো যে আমরা যেহেতু অস্ট্রেলিয়াতে এবার একটা টেস্ট জয়লাভ করেছি এবং সামনের টেস্টেও আশা করি আমরা জয়লাভ করব, তো এটা আমরা পরে করতে পারবো, কিন্তু আমার হলো যে অ্যাওয়ে সিরিজ যেটা অস্ট্রেলিয়া ব্যতীত অন্যান্য দেশে যে অ্যাওয়ে সিরিজ গুলো বাংলাদেশের হবে, ওই কন্ডিশনের সাথে মানানোর জন্য বাংলাদেশ আগামীতে কি ধরনের প্রিপারেশন নেওয়া উচিত, এই বিষয়টা যদি ভাই একটু বিশ্লেষণ করে আমাদেরকে একটু বলতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দর্শক, ধন্যবাদ আপনাকে। রফিক ভাই, তিনি যেটা বলতে চাচ্ছিলেন যে যেহেতু অ্যাওয়ে কন্ডিশনের অভ্যস্ত বা ধাতস্থ হওয়ার জন্য আসলে বাংলাদেশের প্রিপারেশনগুলো কেমন হওয়া উচিত। হ্যাঁ দেখেন, খুব ভালো প্রশ্ন করেছে। অবশ্যই সে ক্রিকেট নলেজ আছে দেখেই আজকে এই প্রশ্ন করেছে। বাট আমরা যেটা ফলো করেছি ওয়েদার, উইকেট, বাট আমাদের ওয়েদার যা আছে ড্রাই ঠিক আছে, বাট আমাদের উইকেটের দিক দিয়ে তাকাতে হবে। যে ওয়ার্ল্ডের সাথে এখন কম্পিটিশন যদি করেন, ওই ওয়ার্ল্ডের মতন আপনার উইকেট থাকতে হবে লোকাল। আপনার কাছে মনে হয় কিনা যে যেহেতু আসলে অনেক বেশি চাপ থাকে, মিরপুরের হোম অফ ক্রিকেটেই ম্যাক্সিমাম ম্যাচ খেলা হয়, তারপরও আমরা দেখেছি যে চিটাগং কিংবা সিলেটও কিছু ম্যাচ হয়ে থাকে, তারপরও মিরপুরের উইকেটটার একটা এর মাঝেই হয়তো গেল 1-1.5 বছরের মাঝে একটা বড় রকমের পরিবর্তন আপনার চোখে পড়েছে কিনা? স্পেশালি ওয়েস্ট ইন্ডিজ খেলে যাওয়ার পর ধীরে ধীরে যে শেষ দিকে যেই আমি যদি বলি যে পাকিস্তান এসে খেলে গেছে বা নিউজিল্যান্ড এসে খেলে গেছে, দেখেন পরিবর্তন কিছু না, আপনার মেন জিনিসটা মাঠে তৈরি হচ্ছে, এটা ভিতরে কিছু হলে পরিবর্তনের ভেরিয়েশন একটু করতে পারেন পেস বোলিং এর জায়গাটা থেকে কি তুলনামূলকভাবে কিছুটা এটা যে হতে পারে যে এই উইকেট সবথেকে বড় কি যে আমাদের যে উইকেটটা এখানে তৈরি হয়েছে, এটা মাটির ড্যামেজটা চলে গেছে। এই মাটির যে একটা আঠা আছে, এই আঠাটা নেই এখানে। এটা এখন নতুন যদি আপনি মাটি দিয়ে আপনি নতুন উইকেট বানান, তখন নতুন কিছু আপনি করতে পারবেন। না হলে দেখা যাচ্ছে এই উইকেটটা আপনি যতই যা করেন, ওই যে বিহেভটা এরকম হবে। টেস্ট ম্যাচে দেখা যাচ্ছে আপনার নতুন বলে দেখা যায় একটু লড়বে, তারপর দেখা যাচ্ছে ঘাসটি থাকলেও একটু যখন মরে যাবে তখন কিন্তু আগের ফ্লাডের মতন যাবে। বাট আপনি দেখেন অন্যান্য দেশগুলো দেখেন, অস্ট্রেলিয়ার যে সিরিজ খেলতেছে, এত মাটিতে কোনো টাচই লাগে না, এত সব কিছু ঘাসের উপরে দেয়। আর সবথেকে বড় যে বাংলাদেশের বলাররা, আপনার ফাস্ট বলাররা ভালো করেছে কেন, যে ঘাস ছিল, ওই গাছে ঘাসগুনা এরকম একটা জিনিস ঘাস থাকার, যে ঘাসে আপনি বল জায়গা রকম ছাড়বে, ওই ঘাসটা আপনাকে হেল্প করবে। দেখবেন একটু হলে বল কিন্তু সুইং করবে। এটা যেটা বাংলাদেশের সবচেয়ে ভালো অ্যাটাক করেছে, যে সুইং ছিল। পুরান বলও কিন্তু দেখা যায় ওই ঘাসে আপনার উইকেট, কারণ কি ঘাস যদি আপনার না থাকে, আপনি আমাদের বাংলাদেশ উইকেটকে দেখা যায় 15-20 বলের ওভারের পরে কিন্তু বলটা নষ্ট হয়ে যায়। ঘাস না, উইকেটে কোনো জান থাকে না, তখন কিন্তু বলারের মানে ওই রকম নিজের মতন ভেরিয়েশনটা অর্থাৎ বাংলাদেশের উইকেটের পরিবর্তন করাটা আসলে মানে আপনি যদি অ্যাওয়ে সিরিজগুলোতে ভালো করতে চান, সেক্ষেত্রে বাংলাদেশের উইকেটের পরিবর্তন দেখেন, আপনি উইকেটটা বলতেছেন যে একসাথে সবগুলো চেঞ্জ করেন, আপনি দুইটা করে একটা করে চেঞ্জ করেন, হতে পারে 1 মাস লাগতে পারে। যে এখন একটা বড় গ্যাপ ছিল, একটা উইকেট বানান, তারপর আরেকটা বানান। আগে তো দরকার হলে এই মেন 3টা উইকেট রেখে বা 2টা উইকেট রেখে তো পাশেরটি বানায় এখানে একটা প্র্যাকটিস করেন, যে বাংলাদেশ টিমটা প্র্যাকটিস করে দেখে উইকেটটা কেমন হচ্ছে। যদি দেখে যে হ্যাঁ ভালো ভিভ দিচ্ছে, তারপরে আপনার পাশে আবার আরেকটা বানান। আপনি এইসব জিনিসগুলো একটু প্ল্যানিং থাকতে হবে, যে না আমার উইকেটটা তৈরি করতে হলে কী করতে হবে এইরকম। বাট এটা কুইক যদি চিন্তা ভাবনা করেন, আলহামদুলিল্লাহ হয়ে যায়। আপনি দেখেন বিদেশেগুলো উইকেট দেখেন, এই মাঠে ওই মাথা পর্যন্ত উইকেটই থাকে। ইংল্যান্ডের খেলাগুনা দেখেন, যে এই মাথা তুই মাথা উইকেট থাকে, এই বাকিগুনা 3-4টা রাখে, আর বাকিগুনা কিন্তু প্র্যাকটিস করে। কারণ কি, ওরা দেখে যে আমাদের উইকেটগুলো কেমন হচ্ছে। ওইখান থেকে পাশে উইকেটগুলো এত করার উদ্দেশ্য কি, দেখে যে এই পাশে উইকেটগুলো আঠা ঠিক আছে কিনা, মাটিটা ঠিক আছে কিনা, এইটার সাথে এটা মিশে। কারণ কি মাটির সাথে মাটি মিশে কিন্তু। আর আমাদের এইটা হলো কি, যে আমরা উইকেটের জায়গাটা আঠাইলা মাটি ছাড়া বাকি কিন্তু বালু, ওই বালুটা দেখা যায় যে আঠাইলা মাটিটি টানে, যেন ওরা একটা ভিটামিন আছে, ভিটামিনটা টানে। এই কারণে কিন্তু আমাদের এই উইকেটটা এই অবস্থা হচ্ছে। জি, নিশ্চয়ই যারা কর্তৃপক্ষ আছেন বা ক্রিকেট বোর্ডে যারা আছেন বা গ্রাউন্ডস কমিটিতে যারা আছেন, তারা নিশ্চয়ই বিষয়টি মাথায় অবগত থাকবেন, কিংবা তারা সেটার এক্সিকিউশনের চিন্তা ভাবনা করবেন। জানতে চাই, ম্যাকিতে যেহেতু আরও একটা টেস্ট রয়েছে, এই টেস্টটা আমরা দেখেছি যে বিভিন্ন সময় বাংলাদেশ ধারাবাহিকতার একটা বড্ড অভাব কিন্তু এই দলটাতে। এই দল বলতে যখনই বাংলাদেশ খেলেছে আমরা দেখেছি কেউ একজন সেঞ্চুরি করলে টানা 5 ম্যাচ 7 ম্যাচ পর্যন্ত তার রান খুব বেশি বাড়েনি। জয়ের ক্ষেত্রেও, দলগত পারফরমেন্সের ক্ষেত্রেও তাই। আমি যদি একদম প্রথম টেস্ট থেকেই যদি শুরু করি, প্রথম টেস্টে 400 করার পরে দ্বিতীয় ইনিংসেই 90 বা 100-র নিচে অল আউট হয়ে গেছে বাংলাদেশ। তো এই অধারাবাহিকতাটা আপনার কাছে মনে হয় কিনা যে ম্যাকেইতে এই অধারাবাহিকতা কিছুটা হলেও কাটবে বলে আপনার মনে হয় কিনা? দেখেন, এখন বাংলাদেশ কিন্তু ওই আগের রকম নাই। বাংলাদেশ কিন্তু এখন অনেক কিছু
চেঞ্জ হয়েছে। তা আমার কথা হলো যে যারা খেলবে তারা আজকে দেখেন তারা জিতেছে, আমার পুরো দেশ কিন্তু তাদের সাথে একত্র ছিল, বাট তাদেরও চিন্তা ভাবনা আছে যে আমি কি, হ্যাঁ বাংলাদেশ কিন্তু একটা ওদের অনেক বড় একটা পেশা দিয়েছে, 2টা টেস্ট ম্যাচের ভিতরে বাংলাদেশ একটা জিতেছে। এখন বাংলাদেশ কিন্তু এখানে হারানোর কিছু নেই, পেশাটা ওদের, কারণ ওরা অনেক কিছু মানে এই খেলাতে হারিয়েছে। আপনি ভাবতে পেরেছিলেন কিনা অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে বাংলাদেশ এভাবে দেখেন আমি না, আমার পুরো দেশ কেন সারা দুনিয়ায় ভাবছে যে বাংলাদেশ ওখানে গিয়েছে, ওখানে বোধহয় হাবুডুবু খাবে। আমি কিন্তু এর আগে একটা যে কোনো টিভি চ্যানেলের সাথে কথা বলেছি, আমি বলছি যে বাংলাদেশ হারুক, বাট 5 দিন যে হারুক, ওরা যেরকম বলছে 3 দিনের ভিতরে খেলা শেষ করবে। তা আমার কথা হলো যে খেলার আগে কিভাবে চিন্তা তিনি এই কথাটা বলছিলেন যে অন্তত 5 দিন খেলতে চাই। হ্যাঁ এটাই সবচেয়ে বড়, বাট এটাও ডিফিকাল্ট, নেক্সট টেস্টটাও ডিফিকাল্ট হবে। তা আমি মনে করি বাংলাদেশের জন্য আমি মনে করি আহামরি কিছু না, কারণ বাংলাদেশ একটা সিরিজ একটা টেস্ট জিতেছে, ওদের যা করার ওরা করবে। এই সিরিজটা অন্তত হাতছাড়া হচ্ছে না, এটুকু বলেন। এইটা আলহামদুলিল্লাহ এইটাই আমাদের দরকার। আমরা হতে পারে যে ওরা একটা জিতছে আমরা একটা জিতছি, ওদের তো একটা পয়েন্ট নিয়ে আসলাম, আমরা এরকম না যে 2টা টেস্ট হারালাম। তো আমি মনে করি এটা বাংলাদেশের জন্য একটা ভেরি পজিটিভ সাইড। জি, একটা বিষয় নিশ্চয়ই সবাই নোটিশ করেছেন যে এই দলটা যখন অস্ট্রেলিয়া গেল তার আগে কিন্তু একটা বড় রকমের ইনজুরি সমস্যা ছিল, ইনজুরি মিছিলই ছিল বলা যায়। নাহিদ রানার মতো একজন পেসার বা ফাস্ট বোলার খুবই প্রয়োজনীয় একজন এই মুহূর্তে দলের খুবই অবিচ্ছেদ্য একজন অংশ, তিনি নেই। পাশাপাশি শরীফুলও বেশ ছন্দে ছিলেন, তিনিও খেলতে পারেননি। লিটন দাস শেষ মুহূর্তে অবশ্য ব্যাক করেছেন। এই 2 জন পেসারকে ছাড়া এই ধরনের পেস বান্ধব উইকেটে বাংলাদেশের জয়লাভ করাটা, এবং পাশাপাশি হয়তোবা হাসান মাহমুদকে আমরা নাও দেখতে পারতাম যদি নাহিদ রানা কিংবা শরীফুলরা যদি খেলতেন। এই যে একটা হেলদি কম্পিটিশন স্পেশালি পেসারদের মধ্যে, সেটাকে কতটা আপনি এনজয় করেন? দেখেন আপনার টিমের ইম্পর্টেন্ট প্লেয়ার যদি একটা ইনজুর্ড হয় বা কোনো কারণে না খেলতে পারে, এটা কিন্তু ক্যাপ্টেনের একটা বড় একটা প্রেশার পড়ে। বাট তারপরেও কিন্তু টিম তৈরি করতে হবে, মাঠে নামাতে হবে। তো এখানে কিন্তু সবাই প্রফেশনাল, এখানে যে সুযোগ পাবে সেই কাজে লাগাতে হবে। তো আলহামদুলিল্লাহ মনে করি যে যারাই নতুন সুযোগ পেয়েছে তারা কাজে লাগিয়েছে, এবং সবচেয়ে বড় কি যে বাংলাদেশ একটা হিস্ট্রি করে দিয়েছে। তা আমি আলহামদুলিল্লাহ মনে করি যে এই যে এই জিতলো না, এটা এদের ক্রিকেটটা অনেক দূরে নিয়ে যাবে, ওদের জন্য অনেক লম্বা ক্রিকেটের একটা তৈরি করলো ওরা নিজেরা। তা আমি মনে করি যে প্লেয়ার তো আজীবন খেলবে না, একজন পর একজন আসবে, একজনের পর একজন আসবে, বাট যারা খেলে আমি মনে করি যে 100% এফোর্ট দা খেলুক, এবং যতদিন বাংলাদেশ টিমে খেলে আমি মনে করি যে কিছু দেওয়ার জন্য চিন্তা ভাবনা করুক। জি, নিঃসন্দেহে আমাদের সাথে একজন দর্শক আছেন। দর্শক নাম পরিচয় জানিয়ে আপনার মতামত কিংবা প্রশ্ন করবেন। আমি মোহাম্মদ ফলার বলছিলাম গাজীপুর থেকে। জি, আমি বলছিলাম যে বাংলাদেশে বর্তমানে আমার যেটা মনে হয় যে বর্তমান যে পেস অ্যাটাকটা আছে এটা বিশ্বের ভিতরে অন্যতম। এখন এই যে আমি তামিম ইকবাল বিসিবির সভাপতি তামিমকে অনুরোধ করছি যে মিরপুর যে আপনার পিচটাকে আজও সেই স্পিন না করে এখন বর্তমানে যে আমাদের পেসারদের জন্য পেসারদের সহযোগিতা করার জন্য পিচটা তৈরি করা যায় না, তাহলে তো মনে হয় পেসারটা আরো ভালো সহযোগিতা পেত আর কি। দর্শক আপনি মতামত দিয়েছেন, ঠিক প্রশ্ন নয়, আপনার মতামতটি আমরা বুঝতে পেরেছি, এবং আমার কাছে মনে হয় যে কিছুটা সেই পথে আছে। একটা সময় মিরপুরে যখন টেস্ট খেলা হতো স্পেশালি, তখন আমরা এমনও দেখেছি যে কোনো আসলে নামে মাত্র হয়তো বা একজন পেসারকে খেলানো হচ্ছে, হয়তো বা তিনি বলও করতে, তার কোনো স্পেলই নেই। আলটিমেটলি সেই তাইজুল, মিরাজরা বা সাকিব আল হাসান যখন খেলেছেন তারাই ওভারের পরে ওভার করে গেছেন। এখন কিছুটা হলেও তার একটা কিন্তু পরিবর্তন এসেছে, এখন কিন্তু এখন দেখেন সবচেয়ে বড় কি নিয়মিত খেলছে। বাংলাদেশে অনেক বছর ধরে কিন্তু পেসের সাইডটা অনেক ভালো ডেভেলপ হয়েছে। তা আপনি মনে করেন আগে অন্যান্য দেশ আসলে আপনি সবার আগে জানে যে বাংলাদেশে স্পিনার নিবে, 2টা-3টা স্পিনার নেবে, হতে পারে একটা পেস বোলার খেলবে, এরকম কিন্তু ওদের প্ল্যানিং ওরা ওইভাবে আসে। আর বাংলাদেশেও কিন্তু ওই ধরনের প্ল্যানিং করতো। তো এখন কিন্তু বাংলাদেশ ওই ধরনের নেই। এখন যে এইরকম একটা কম্পিটিশন যে এই স্পিনার একটা খেলাবো না 2টা খেলাবো, পেস বোলার 3টা খেলাবো না 4টা খেলাবো, এই যে একটা যে আপনার সাথে আমার সাথে একটা কম্পিটিশন, আমি মনে করি এইটি বাংলাদেশের ক্রিকেটটা ডে বাই ডে ইমপ্রুভ করছে, এবং ডে বাই ডে কিন্তু উপর দিকে যাচ্ছে। তা আমি মনে করি যত প্লেয়ারের সাথে কম্পিটিশন হবে তত কিন্তু বাংলাদেশের ক্রিকেটটা এগিয়ে যাবে। জি, একটা সময় এমন অবস্থা ছিল যে আমরা সবসময় বলে থাকি যে একেবারে 2004-05 সাল থেকে 2 দশক ধরে 5 জন ক্রিকেটারের প্রতি বাংলাদেশের একটা অনেক বড় প্রত্যাশাও ছিল, এবং পাশাপাশি তারা পারফর্মও করে গেছেন। যে পঞ্চপাণ্ডব বলা হয় যাদের কথা, সাকিব, মুশফিক, তামিম, মাশরাফি, তাদের কথা। সেই জায়গাটা থেকে এখন শুধুমাত্র টেস্ট খেলছেন মুশফিকই, বাকি আসলে কেউই ক্রিকেটের মধ্যে নেই।
অথচ এই ধরনের একটা দল নিয়ে আমরা এই দলটাকে খুব বেশি অভিজ্ঞ দলও আসলে বলা যাচ্ছে না। সেই অভাবটা, এই 5 অভিজ্ঞ এবং প্রচুর তারা পারফর্ম করেছেন, দলের হয়ে ম্যাচ জিতিয়েছেন, এই অভাবটা কতটুকু আসলে মুছতে পেরেছে যারা নতুন ক্রিকেটার আসছে বা যারা খেলছে? দেখেন, আপনি একটা লাইফে খুব একটা ভালো প্রশ্ন করেছেন। সবচেয়ে বড় কি আমাদের দুঃখের বিষয় হলো কি, আমাকে বাংলাদেশে এখনও ওই পর্যায়ে যায় নেই যে আপনি 3টা টিম 3 ক্যাটাগরি প্লেয়ার তৈরি করবেন। বাংলাদেশে কিন্তু এই প্লেয়ার তৈরি হয়নি। আপনি যে যতই কথা বলুক, আমাদের দুঃখের বিষয়টা এটাই। আপনি দেখেন আমাদের কিছু প্লেয়ার আছে, ওরা টেস্টের জন্য বসে থাকে, কিন্তু বাংলাদেশ কয়টা টেস্ট খেলে? ওরা দেখেন যে ওরা না ইন্টারন্যাশনাল 20 খেলতে পারে, নাকি আপনার ওডিআই খেলতে পারে, ওরা টেস্ট ম্যাচের জন্য ওয়েট করে। তাই আমি মনে করি যে দুঃখের বিষয় এই প্লেয়ারগুলো কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে, বিকজ ওর মেন্টালি দেখা যায় বছরে আপনি 3টা 4টা টেস্ট খেলবে বা 5টা টেস্ট খেলবে, এই একটা 365 দিন জন্য ওয়েট করবে। তো দেখা যাচ্ছে ওর ফিটনেসটা কিন্তু আস্তে আস্তে ডাউন হচ্ছে। সবচেয়ে বড় যে আপনার মেধা এবং মাথা, যে আপনি যে বুদ্ধি খাটাবেন, এটাও কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে ক্রিকেট থেকে। তা আমি মনে করি যে এই জায়গাটা আপনার বিসিবি খেয়াল করা উচিত, যে এই প্লেয়ারগুলো যে টেস্টে না, টেস্টের বাইরেও যেসব খেলাগুলো আছে এইটি যেমন কন্টিনিউ থাকে। জি, এই বিষয়ে নিশ্চয়ই আমরা আরো কথা বলবো। আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেল। তবে দর্শক একজন আছেন আমাদের সাথে। দর্শক নাম পরিচয় জানিয়ে আপনার মতামত কিংবা প্রশ্ন করবেন, আপনার কথা শুনে তারপর আমরা বিরতিতে যাব। লাইনটি কেটে গেছে সম্ভবত, বিরতির পরে নিশ্চয়ই আমরা কথা বলবো। ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি কিছুক্ষণের মধ্যে। দর্শক ফিল্ম কেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ দলের টেস্টে একটা নতুন সূচনা করেছে এবং সেই সূচনা, সেই স্টেটমেন্টটা আসলে কতদূর বয়ে নিয়ে যেতে পারে দলটা, সেটা নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সাথে আলোচনা আছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ রফিক। রফিক ভাই, একটা সময় ছিল যখন নাকি স্পেশালি পেসারদের কথা আবারও ঘুরে ফিরে আসছে, যেহেতু পেস ইউনিটটা বা পেস ব্যাটারিটা এই মুহূর্তে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বলা যায় ওয়ার্ল্ডের। সেই জায়গাটা থেকে পেসাররা আসলে খুব বেশি তারা সেরকম তাদের সেই ফ্রেন্ডলি উইকেটও তারা পেত না, অন্তত ঘরের মাঠে, এবং পাশাপাশি তাদের খেলারও, টেস্ট খেলা স্পেশালি, তাদের খুব বেশি এক ধরনের অনীহারও কারণ ছিল। এবং এই সময় এসে এই লাল বলের, আমি যদি বলি যে অনেকটা টেস্টের প্রতি মানুষের আগ্রহটা ধীরে ধীরে হয়তো বা কমছে, আমি যদি বলি যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জমানায় কিংবা ওয়ানডে ক্রিকেট, টি20 ক্রিকেটের এই সময় এসে, সেই ধরনের অবস্থায় এই ধরনের টেস্ট খেলা, এই ধরনের জয়টা মেসেজটা কি দেয় এবং সেটা আসলে টেস্টে আগ্রহী করে কিনা মানুষকে কিংবা পাশাপাশি ক্রিকেটারকে? এখন 20 যে ধরনের খেলা সারা দুনিয়া হচ্ছে, আপনি দেখেন প্রত্যেকটা দেশেই দেখেন না 2-3 দেশে খেলা হচ্ছে 2020। বাট আমি বলবো যে সবার আগে এলো টেস্ট ম্যাচ, তারপর ওডিআই, এইসব খেলা কিন্তু আস্তে আস্তে অনেক কমে যাচ্ছে। দেখা যায় একসময় দেখা যায় টেস্ট ম্যাচ অফ করে দিয়ে আপনার ওডিআই হতে পারে, এরকম হতে পারে। বাট আমি মনে করি যে না, ওই দুইটা সাইডটা আগে বাঁচিয়ে তারপর 2020 কিন্তু খুব শর্ট সময়, এটা কিন্তু কিছুদিন ধরে আরম্ভ হয়েছে। আবার দেখেন আপনার ইংল্যান্ডও 100 বলের খেলা হচ্ছে, এটাও দেখেন ইন্টারন্যাশনাল একসময় আসবে। আবার কিছুদিন আমরা আগে ক্রিকেট খেলতাম 60 সাইড, এটাও ইন্টারন্যাশনাল ভাবে আসলে। তো তখন যদি এইসব খেলা আসে, হ্যাঁ, এইসব খেলা যদি আসে, তখন দেখবেন আপনি ওডিআই টেস্ট ম্যাচ কিন্তু অটোমেটিক একটা ব্যান করে দিবে। তা আমি মনে করি এইখানে না তাকিয়ে আপনার টেস্ট ম্যাচ ওডিআই যেভাবে আগে ছিল, 20 বছর আগে যেরকম ছিল, 15 বছর আগে ছিল, আমি মনে করি এটি আইসিসি করা উচিত। তাহলে দেখা যায় যে আপনি যে কোনো দেশ আপনার উন্নত দিকে যাবে ক্রিকেটে। জি, আমি একটু প্রশ্নটা অন্যরকম ছিল যে টেস্টের যেই টেস্টটা আসলে এই ধরনের টেস্টের মাধ্যমে মানে হয় কিনা বা মানে আমরা ক্যারি করতে পারি কিনা? আর দেখেন, ক্যারি করাটা ডিফিকাল্ট বলতে, কারণ কি এখন দেখেন যে আপনি অস্ট্রেলিয়ার সিরিজ আছে, ওরা কিন্তু বুঝার আগে কিন্তু বাংলাদেশ শেষ করে দিয়েছে। আপনি আরেকটা টেস্ট আছে দেখেন ওরা যে ভুলটা করেছে ওখানে কিন্তু করবে না, বাট বাংলাদেশ যে জিতেছে মাশাআল্লাহ। আপনি কি এখানে ভুল করেন নাই? এখানে অনেক ভুল ছিল। আপনি যে সেঞ্চুরি ম্যাচে ওর তো আরও ক্যারি করা দরকার ছিল, যারা 50 করেছে এরা আরও ক্যারি করা দরকার ছিল। তাদের দেখা যাচ্ছে যে এই রানটা আরও বেশি হতো, 500-এর উপর হতে পারতো। বাট আপনি এই জায়গাটা ভুল করা যাবে না। এটা যে যত ক্যারি করতে পারবে, যতক্ষণ উইকেট থাকবে, ততক্ষণ কিছু ওখানে শিক্ষা নিতে পারবে। বাইরে এসে আপসেট করে লাভ নেই, আপসেটটা ভিতরে হোক। এক্স্যাক্টলি। এবং নিশ্চয়ই আমাদের প্রত্যাশা থাকবে যে যেহেতু প্রথম টেস্টটা জিতে গেছি, অন্তত পরের টেস্টটাও যেন সেই ধারাবাহিকতাটা থাকে। জয় পরাজয় জানি না, একটা লড়াকু মানসিকতা বাংলাদেশ দলের কাছ থেকে দেখতে চাই। শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।